ভারতীয়রা স্বপ্ন দেখে যে তারা কোনো একদিন এই যে চীনের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে এবং তাদের দেশটা একটা বিশাল পরাক্রমশালী একটা পরাশক্তিতে পরিণত হবে অর্থনৈতিকভাবে এবং মিলিটারিলি। এটাই তো তারা স্বপ্ন দেখে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে স্বপ্ন দেখা এবং বাস্তবতা এটা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ভারতের ওই ধরনের কিন্তু পোটেনশিয়ালিটি আছে যে তারা অর্থনৈতিক এবং মিলিটারিলি সুপার পাওয়ার হতে পারে, কিন্তু পোটেনশিয়ালিটি থাকলেই তো খালি হবে না। এখানে ভারতের যে আভ্যন্তরীণ নানা রকম সমস্যা আছে, তারপরে নানা রকম এই যে সাংস্কৃতিক নৃতাত্ত্বিক নানা সমস্যা আছে, বিভক্তি আছে। এগুলোকে ওভারটেক করে ওই পর্যায়ে যেতে গেলে যাত্রা কিন্তু অত সহজ হবে না। তো মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমরা প্রথমে একটু যে সাংহাই, এই যে চায়না সাংহাই, হ্যাঁ, এই শহরটা আমরা একটু যে হালকাভাবে দেখি। এই যে চায়নার পূর্ব চায়না উপকূলে যে সাংহাই শহরটা অবস্থিত। কেন সাংহাইটা দেখতে হবে? প্রথমে সাংহাই এর চেহারা যদি আপনারা দেখেন, অবকাঠামো, সেখানকার সাজসজ্জা, তারপরে ইনফ্রাস্ট্রাকচারাল নানা কিছু যদি আপনারা দেখেন, যোগাযোগ ব্যবস্থা, সুউচ্চ বিশাল বিশাল বিল্ডিং, এগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝবেন যে এই ধরনের একটা পরিস্থিতিতে যে দেখতে পাচ্ছেন যে সাংহাইয়ের যে চেহারা, এটা দেখলে আমার কাছে প্রথম দৃষ্টিতে কিন্তু নিউ ইয়র্ক সিটি মনে হয়। জানেন, এই সাংহাই শহরে যদি আপনি যান, এখানে যদি যে চাইনিজ লোকজন যদি তেমন একটা না থাকে, অল্প কিছু থাকে, আর যদি মনে করেন যে অন্য দেশীয় লোকজন যদি থাকে, তাহলে আপনার কিন্তু মনেই হতে পারে যে আপনি বোধহয় নিউ ইয়র্ক সিটিতে চলে আসছেন। কারণ আমার কাছে কেন জানি মনে হয় a lot of similarities between New York and Shanghai. তো এই যে এই 450-500 কিলোমিটার গতির এই যে তাদের যে ম্যাগলেভ ট্রেন, এই যে দেখছেন যে ছুটে যাচ্ছে। তো এখন এই যে ভারতীয়রা, এগুলো কি আপনাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার না? আপনারা 500 কিলোমিটার গতির ম্যাগলেভ ট্রেন চালু করবেন, এটা কি আপনাদের কাছে স্বপ্ন না বাস্তব বলেন তো? চায়নার মতো আপনারা অর্থনৈতিক মিলিটারিলি আপনারা পরাশক্তি হতে চান, কিন্তু এই ধরনের পজিশনে যাওয়া এত ইজি না কিন্তু, তাই না? কি বলেন? তো এইটা কিন্তু এখানে যে বেশি দূরের স্টেশন না, তো এই জন্য মাত্র 300 কিলোমিটার গতিতে গেছিল, কিন্তু এগুলো কিন্তু প্রায় 450 থেকে 500 কিলোমিটার গতিতে নাকি চলতে পারে, যাকে বলে ম্যাগলেভ ট্রেন। এখন এই যে দেখছেন সাংহাইয়ের শেয়ারে যে পাশে নদীর পাড় দিয়ে দেখছেন, এটা দেখলে কিন্তু আমার কাছে ওই যে মনে হয় যে নিউ ইয়র্ক সিটিও কিন্তু এরকম নদীর পাড় বরাবর। এই যে দেখছেন এই যে বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলো অনেকটা এই যে নিউ ইয়র্কের মতো। এবং নিউ ইয়র্ক সিটিতে একটা যে আছে, বুল আছে, দেখছেন বুল মানে ষাঁড়, এখানে একটা ষাঁড় আছে। তো সাংহাইতে কিন্তু ওই ষাঁড়ও তারা এই যে তৈরি করছে, দেখছেন ষাঁড়ও তারা এই যে তৈরি করছে। দেখেন কিভাবে মানে ঝাঁকা দিচ্ছে। কেন ঝাঁকা দিচ্ছে? এটা হলে আমেরিকার শক্তির প্রতীক। হ্যাঁ, তো এই একই জিনিস এখানে কিন্তু রেপ্লিকা আকারে এই যে সাংহাইতে তারা তৈরি করছে। এই যে দেখেন নদীর দুই পাড় দিয়ে যেভাবে এই যে বিশাল বিশাল উচ্চ বিল্ডিং, তাই না? একেবারে হুবহু আমার কাছে এই নিউ ইয়র্ক সিটি মনে হয়। নিউ ইয়র্ক সিটিও কিন্তু এই যে হাডসন নদী, হ্যাঁ হাডসন নদী, তো হাডসন নদীর দুই পাড় দিয়ে কিন্তু এরকম বিল্ডিং। একবার আমি ওই শিকাগো, এই যে এই নিউ ইয়র্ক সিটিতেও কিন্তু এরকম বিশাল বিশাল এরকম আছে যে এই যে এই ব্রিজ আছে, দেখছেন একেবারে খুব ওই হাডসন নদী দিয়ে একবার আমি এই পার্ট দিয়ে ওখানে যে ফেরি বোট আছে, ওই ফেরি বোটে উঠে আমি ওই যে গেছিলাম, ওই ম্যানহাটান থেকে, হ্যাঁ ম্যানহাটান না কোন জায়গায় জানি, ওই ফেরি বোটে ওঠে। তো উঠে ওই পাশে যেখানে ওই ওই যে কী জানি ওই ওয়াল স্ট্রিট, হ্যাঁ ওয়াল স্ট্রিটের যে একটা স্টেশন আছে, ওই জায়গায় নেমে আমি ওয়াল স্ট্রিটে ওখানে গেছিলাম, যেখানে আমেরিকান যে ফেডারেল রিজার্ভের যে অফিস, সেখানে ওইটাই তো ফেডারেল রিজার্ভের অফিস তো ওখানেই নাকি। তবে ওই জায়গা হলো ওয়াল স্ট্রিট আর কি, যে সে বিখ্যাত ওই যে শেয়ার মার্কেট। তো দেখেন এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি আমেরিকার মতো। এবং চাইনিজরা কিন্তু এই কাজটা করছে।
এত কিছু দেখানোর উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, ভারতীয়দের মনে রাখতে হবে তারা এই লেভেল পর্যন্ত যেতে পারবে কি না, আর যদি পারে তাহলে কত বছর লাগবে, এটা তাদের মাথায় রাখতে হবে। অনেক ভারতীয়রা আছে খুবই দেশপ্রেমিক আমি জানি, বাট তারপরেও তারা অতি উচ্চাকাঙ্ক্ষামূলক কথাবার্তা বলে, যেটার সাথে বাস্তবতার মিল কিন্তু অনেক কম। আসলে বাস্তবতা থেকে অনেক দূরে তাদের অবস্থান। তারা ভাবে চায়না কেউ ওভারটেক করতে আর কতদিন লাগবে, যে না, আপনারা অত্যন্ত ভুল মনে করছেন। এবং এটা বোঝার জন্য আপনাদেরকে একটু চায়না যেতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমেরিকা সম্ভব হলে যাইতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইটস নট এ ইজি ওয়ে টু অ্যাচিভ। ওকে, ইউ হ্যাভ টু ডু very hard work and maybe you can achieve this goal, otherwise it's only a dream, nothing else. চায়নার সমকক্ষ হতে হলে ভারতীয়দের সর্বপ্রথমে কী করতে হবে? জিডিপিতে কী করতে হবে? চায়নাকে ধরতে হবে। তো আপনারা কি জানেন যে চায়নার জিডিপি কত? বার্ষিক জিডিপি এখন 19-20 মাঝামাঝি 19-20 ট্রিলিয়ন ডলার। আর আপনাদের মানে ভারতীয়দের বার্ষিক জিডিপি কত জানেন? মাত্রই 4+ ট্রিলিয়ন। 5 গুণ প্রায় পিছনে আছেন, বুঝছেন? 5 গুণ প্রায় পিছনে আছেন। তো এই আপনার অতিরিক্ত এই 15 ট্রিলিয়ন ডলার, এইগুলো আপনারা জিডিপি করতে কত বছর লাগবে চিন্তা করে দেখেন। অর্থাৎ আপনি কল্পনা করলেন আর এটা হয়ে গেল 5 বছর 10 বছরের মধ্যে। জি না, আমার মনে হয় যে চায়নাকে ধরতে আপনাদেরকে 15 থেকে 20 বছর ওয়েট করা লাগবে, অ্যান্ড দেন ইউ মে রিচ দ্য স্ট্রেংথ অফ চায়না। তবে ভারতের কতগুলো পোটেনশিয়ালিটি এখন আছে এবং কিছু সুযোগ অলরেডি তৈরি হয়ে গেছে, যে কারণে ভারতের যে রাজনৈতিক স্টেবিলিটি, এটা যদি ঠিক থাকে এবং রাজনীতিবিদ এবং রাষ্ট্র সরকার সঠিকভাবে যদি দেশকে পরিচালনা করে, দেন ইট ক্যান বি অ্যাচিভেবল উইদিন 10 years। কীভাবে? যেমন ধরেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, আমেরিকার সাথেও মনে করেন যে একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, তাই না? তাহলে এখন ভারতের জন্য এই দুই বিশাল বাজার কিন্তু উন্মুক্ত হয়ে গেল। তার মানে ভারতের পণ্য রপ্তানির জন্যে এখন আর কোনো বাধা তো থাকলোই না। এবং আরেকটা ভালো দিক হচ্ছে এই চায়নাকে বাদ দিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, এরা মনে হয় যে ভারতকে এখন সাপ্লাই চেনের মেইন সোর্স হিসাবে ট্রিট করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট বিকল্প হিসাবে ভাবছে। এবং যেটার ফলশ্রুতি কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি, বড় বড় কোম্পানিগুলো এই যে আমেরিকার, তারা অলরেডি এই যে গুগল, মাইক্রোসফট, তারপরে অ্যাপেল, এরা কিন্তু অলরেডি ভারতে ব্যাপকভাবে বিনিয়োগ করছে, অ্যামাজনেরা। তো ভবিষ্যতে আরও মনে হয় যে বিনিয়োগ তারা করবে। এখন কেন এরা চায়না থেকে সরে আসছে জানেন? এমন না যে চায়নাকে ডাউন করে দেওয়া বা চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা একটা কারণ থাকতে পারে, বাট মোস্টলি অন্য একটা কারণ আছে। সেটা হলো চায়নাতে শ্রমিকের মজুরি কিন্তু ভারতের শ্রমিকের থেকে প্রায় 4 গুণ হয়ে গেছে। সো এখন চায়না কিন্তু অত চিপ লেবার এখন সাপ্লাই দিতে পারে না। দ্যাট মিনস দ্য কস্ট অফ প্রোডাকশন হ্যাজ বিন অলরেডি রাইজেন। হ্যাঁ, তো সেই তুলনায় ভারতের প্রোডাকশন অফ কস্ট, মানে কস্ট অফ প্রোডাকশন অন্তত চায়না থেকে 3/1 ভাগ বা 4/1 এরকম হবে। এটা গেল 1। নাম্বার 2, চায়নাতে এখন ইয়াং লেবার ফোর্স আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। মোর দ্যান 30% অফ দ্য পপুলেশন অফ চায়না আর অ্যাবাভ 60 years, 60 মানে বৃদ্ধ হয়ে গেছে। ওই যে আজকে থেকে 30 কি, হ্যাঁ 30 বছর আগেই তো না, 40 বছর আগে তারা যে এক সন্তান নীতি চালু করছিল, তার কুফল কিন্তু এখন তারা টের পাচ্ছে। এখন তাদের শ্রমশক্তি কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। বাট ভারতের কিন্তু এই শ্রমশক্তি বিশাল। তাদের অন্তত মিনিমাম 30 থেকে 40 কোটি ইয়াং জেনারেশন আছে, ইয়াং পিপল আছে, হু আর এডুকেটেড, and not only educated, at the same time they are very much capable and experienced and also efficient in English, and that's the most favorable condition for India to achieve their goal.
এমনি এমনি এই পশ্চিমিয়া দেশগুলা ভারতকে টার্গেট করে নাই। এখানে ভারতের এই দক্ষ এবং শিক্ষিত জনসংখ্যা, ইয়াং লেবার ফোর্সকে তারা টার্গেট করছে। এই দুইটাই আমার মনে হয় যথেষ্ট। এবং অ্যাট দ্য সেম টাইম থার্ড যে মানে বিষয়টা, সেটা হলো যে চায়নাকে দমাতে গেলে ওই আমেরিকা বা ইউরোপ সরাসরি, বিশেষ করে আমেরিকা, ওরা তো সরাসরি চায়নার ধারে বাড়ে এসে ভিড়তে পারে না, তাই না? দক্ষিণ চীন সাগর নিয়ে বহুত গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ অলরেডি করছে, কিন্তু তারপরে চায়নার শক্তিমত্তা এত বেড়ে গেছে যে ওই কিছু এয়ারক্রাফটে ক্যারিয়ার এনে টেনে যে বেশি এখানে ধান্দাবাজি করা যাবে, এটা আমেরিকা মনে করেন। অ্যান্ড দ্যাটস ওয়াই দে ডেসপারেটলি নিডস দ্য সাপোর্ট অফ ইন্ডিয়া সো দ্যাট দে ক্যান ইউজ ইন্ডিয়া as the proxy on behalf of the United States of America. অর্থাৎ এখন অনেকটা ঠেকায় পড়ে ভারতকে এখন কাছে টেনে নিয়ে আসাটা কিন্তু তাদের আর গতি নেই। কারণ আমেরিকা ইচ্ছা করলেও কিন্তু এখন অতিরিক্ত অনেকগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে একেবারে চতুর্দিকে জাল ছড়ানোর মতো সেই ফিনান্সিয়াল ক্যাপাসিটিতে নাই। অলরেডি ওই যে 38 ট্রিলিয়ন ডলার তাদের ডেট, তাই না? আরও বেশি যদি ডেট মানে ঋণ যদি তারা করে, দেন ইট উইল collapse on itself and their dollar will be just paper, worthless paper, and they can take that risk. অনেক ফ্যাক্টর এখন ভারতের ফেভারে আছে। নাও ইটস আপ টু ইন্ডিয়া হাউ দে উইল অ্যাভেল অল দ্য অপরচুনিটিস, ওকে? অ্যান্ড দেন মেবি দে উইল be a superpower, at least they will be equal to China. এটা আশা করা যায় এবং দেখা যাক কী করে। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই, আপনি তো বাংলাদেশ নিয়ে তেমন কোনো কথা বলেন না, ভারত নিয়ে তো কথা বলেন। আসল ঘটনা কি জানেন? আমি কিন্তু আপনাদের লক্ষ্য করে ভিডিও বানাই, এটা হলো ফার্স্ট। আর 2 নম্বর কারণ হচ্ছে, মানে হয়তো বলবেন যে আমাদের লক্ষ্য করেন কেন, বাংলাদেশকেই তো লক্ষ্য করতে পারেন। আমার বক্তব্য বিবৃতি শোনার মতো লোকজন বাংলাদেশে খুব নাই, এটা হলো দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ কি জানেন? আরে ভাই, ভারত যদি সুপার পাওয়ার হয়, আমরা সাইডের দেশ বাংলাদেশ, তাই না? যত যাই বলেন না কেন, আমরাও তো আপনাদের এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবো। অর্থাৎ এখন নাইলে খুব শত্রুতা আছে, চিরকাল তো আর থাকবে না। ওয়ান্স আপন এট এ টাইম বাংলাদেশ উইল হ্যাভ দ্য আউটপুটস অফ দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, at least financial output or industrial output. Maybe one day India will import a lot of items from Bangladesh, or they can use our industrial facilities to produce their own products, which they will export just tagging their company's labels, right? Logo. আমার ধারণা বাংলাদেশের মানুষ চিরকাল যে আসলে এত ধর্মোন্মাদ থাকবে আমার তো মনে হয় না। এখন যদি মনে করেন বাংলাদেশে যে ইসলামী শাসন কায়েম হয়, জামাত ইসলাম ক্ষমতায় আসে, দেন উইদিন 2-3 years they will realize what is Islam and how many kinds of Islam, okay? And maybe then they will realize whether they will still will be stick to Islam or not. Maybe they will leave Islam in robe massively. They'll leave Islam and they'll see Islam can't solve any of the problem. আমার কাছে এটাই মনে হয়, and that's why I make my video with a view to the listeners of India. Thank you.